হতে হয় না। তো সেই ক্ষেত্রে আপনার তারা যে যেভাবে পেরেছেন নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন। এখন এবারে আসি যে মনোনয়ন বাছাই হওয়ার পরে যারা ক্যান্ডিডেট হবেন তাদের বিরুদ্ধে যদি সত্যিকারের কোনো মামলা না থাকে, যেমন আমাদের যে সিটি কর্পোরেশন আইনে কি আছে যে আপনি যদি সাজাপ্রাপ্ত না হন, সাজাপ্রাপ্ত হলে আপনি 5 বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, কিন্তু মামলা থাকলে তো নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধা নাই। তারপরে ধরেন এই যে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা যদি আদালতে হাজির হয়ে তো তারা জামিন নিতেও পারে। সেই কারণে আমি বলছি যে আমরা আগেই প্রিএম্প্ট করে ফেলছি। আমরা বিভিন্ন লক্ষণ অবশ্য দেখতে পাচ্ছি। আমরা এটা বিরতি নিয়ে আপনার 10 সেকেন্ড গুলো অনেক লম্বা হয়, সেই লম্বা 10 সেকেন্ড আমরা নিশ্চয়ই বিরতির পরে এসে শুনবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিরতির আগে 10 সেকেন্ড বলতে চেয়েছিলাম ব্যারিস্টার পারভেজ, যেখানে আমার একটু বর্ধিত হবে, আমি যেহেতু বিরতির পরে বলেছি, আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা গত দুদিন দুটো নির্বাচন পর্যবেক্ষণ করেছিলাম এই নির্বাচন কমিশনের আন্ডারে। এই গত দুদিনে একটি ছিল রংপুরে একটি ইউনিয়নের উপনির্বাচন ছিল, সেখানে 1 জন নিহত হয়েছে, 23 জন আহত হয়েছে, ঠিক আছে। আরেকটি ছিল চাঁদপুরের পৌরসভার নির্বাচন, মেয়র নির্বাচনে 10 বছর পরে সংগঠিত হলো। সেখানেও সর্বকালের তাদের ভোটারদের ভাষ্য মতে, পত্রিকা আমরা দেখেছি, গণমাধ্যমে এসেছে, সর্বকালের সমস্ত কারচুপিকে হার মানিয়েছে। আপনি যখন গণমাধ্যমের কথা বলেন একটু পত্রিকার নামটা বললেও ভালো। আমি প্রথম আলোতে দেখেছি। আচ্ছা, প্রথম ছাপা হয়নি, পড়লে ভালো হবে আর কি, পড়লে আমি পড়ে আসবে, একটু রিপোর্টটা পড়লে ভালো হবে। সর্বকালের সবচেয়ে বড় এটা বের করেন। আমার মনে হয় এই যাবৎকালের মেয়র নির্বাচনে ওখানকার এই যাবৎকালে সমস্ত মেয়র নির্বাচনের মানে রেকর্ড চাঁদপুরে মেয়র নির্বাচনের 2 বা 3য়বার হলো, 3rd টাইম। হ্যাঁ, তো এখন এই হচ্ছে ছোট্ট একটা চিত্র, যেখানে সরকার একটা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনটাকে সহজভাবে নিতে পারে না। একটা পৌরসভার 7,000 থেকে 9,000 ভোটারের উপনির্বাচন বা এটাকে শিডিউল নির্বাচনকে সরকার নিতে পারে না। সেখানে নির্বাচন কমিশন অসহায়ত্ব প্রকাশ করে, 1 জন নিহত হয়ে যায় ইউনিয়ন পরিষদে। সেখানে আমাদের যেটা হাই ভোল্টেজের 3টি নির্বাচন হবে 3টি সিটি কর্পোরেশনে, আর আপনি খালেদ যে উদাহরণগুলি দিলেন প্রার্থীদের কিছু কিছু ডামাডোল, আলম ভাই চেষ্টা করলো সেটাকে শাক দিয়ে মাছ ঢাকা, কিন্তু আলটিমেটলি এটা হয়েছেটা কি? আমরা যদি 5 জানুয়ারি ক্ষত থেকে আপনি যখন চাঁদপুরের উদাহরণ দেন, আপনি যখন রংপুরের উদাহরণ দেন, আপনি কি মনে রাখেন রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, আমি আসি এই নির্বাচনগুলি কি তাহলে সরকার কোনো আমলই দেয় না? আমি আসতেছি, আমি আসতেছি কেন বলছি কথাটা, কারণ এই নির্বাচনটা কিন্তু অনেকটা পাপ মোচনের নির্বাচন যেটা এখন হচ্ছে, এটা আমার দৃষ্টিতে আমি বলছি কেন না। আপনি বলতে হবে যে পাপ মোচনের নির্বাচন মানে কি এই নির্বাচনটি করলে কি পাপ মোচন হবে? আমি শেষ করি, তাহলে উত্তরের কথাটা শেষ করলে হয়তো বুঝতে সহজ। আপনি শেষ করে যদি আপনি কথা বলেন তাহলে সুবিধা হয়, কারণ আগে বললে আগে প্রশ্নটা চলে আসে। কেন আমি বললাম সেটা হচ্ছে যে এর আগে যে 5টি বা 6টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে সেটাতে আমরা যে রেজাল্ট দেখেছি এটা তো অলরেডি সবাই জানা হয়ে গেছে, এটা নিয়ে আবার চর্বিত চর্বণ করতে চাচ্ছি না। এটা তো বিএনপি বিপুল ভোটে জয় হয়েছে, সরকারি দলের ভারতীয় হয়েছে, নির্বাচন মানে গ্রহণযোগ্য ছিল বলেই তো ওটাতে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। এবং সেই নির্বাচনের পরে তারপরে আমরা ঘটনা দেখেছি যে জাতীয় নির্বাচনে কি কলঙ্কজনক অধ্যায় ঘটেছে, এবং আমরা তারপরে দেখেছি উপজেলাতে আবার কি একই রকমের কি অবস্থা হয়েছে। তারপরে এইটা হচ্ছে আরেকটা, আমি বললাম যে প্রথম নির্বাচন যেখানে 2 দলই অংশগ্রহণ করছে, মানে সরকারি দল, সরকারি কর্তৃক বিরোধী দল এবং সরকারের বাংলাদেশের অদ্ভুত গণতন্ত্রের সরকারের বাইরের বিরোধী দল, দ্যাট মিনস মাঠের বাইরের বিরোধী দল। তো এই হলো সিনারিওটা খালেদ, এরকম গণতন্ত্র কিন্তু বিশ্বে বিরল। তো চর্চাটাও একটু ভিন্ন আঙ্গিকে হচ্ছে। তো যখন আপনি পাপ মোচনের কথা এই সেন্সে বললাম যে নির্বাচন কমিশনের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এই নির্বাচনটাকে একটা ক্রেডিবল জায়গায় নিয়ে যাওয়া, কারণ এই লাস্ট দুটো নির্বাচন দিয়ে নির্বাচন কমিশন যে একটা বিতর্ক তৈরি করেছে, তারা বলেছিল যে আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি, তারা শক্ত হয়ে বসে দেখানোর চেষ্টা করছিল। আমরা সেটা চাইনি, আমরা চেয়েছিলাম কাজ দিয়ে মেরুদণ্ড দেখাবে। তো ফলশ্রুতিতে যেটা হয়েছে আমরা দেখেছি যে এই নির্বাচন কমিশনও কিন্তু তার, আপনি যদি বলেন আমরা যে কথাটা কেন বললাম যে এই যে তারিখটি আমরা দেখেছি 28শে এপ্রিল, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, আবার তারপরে চলে আসে এই 28শে এপ্রিল কিন্তু নির্বাচন কমিশনের স্কেডিউলের মধ্যে ছিল না, এখনো কিন্তু 4 মাস বাকি আছে। আপনার বক্তব্যটি কি? আপনার বক্তব্যটি হচ্ছে কি
এখন পর্যন্ত লেভেল প্লে ফিল্ডের ক্ষেত্রে আপনি বড় কোনো সমস্যা দেখছেন? সেটা কি চাঁদপুর এবং রংপুরের উদাহরণ যেহেতু আপনি দিলেন, সেইভাবে কি? প্রথম সমস্যাটা আমি বলি, বিএনপি থেকে একটা প্রতিনিধি দল, বিএনপি না, শত নাগরিক কমিটি বা যেহেতু নির্দলীয় নির্বাচনে তারা একটা বড় অংশকে রিপ্রেজেন্ট করে তারা যখন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যায়, তখন তাদের কাছে একটা রিকোয়েস্ট করা হয়েছিল যে এই মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখটাকে 2 দিন বা 3 দিন পিছিয়ে দেওয়া যায় কিনা। যেহেতু 7 বছর 8 বছর নির্বাচন হয়নি, আর চট্টগ্রাম নির্বাচন তো জুনে যে শিডিউল, সেখানে আপনারা 2 দিন বা 3 দিন পিছিয়ে দিলে আমাদের জন্য, প্রার্থীদের জন্য সহজ হবে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। সেখানে উত্তরটা কি পেয়েছি আর বলতে চাই না। আর তারপরে যেটা কঠিন হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই 28শে এপ্রিলে নির্বাচন করতেই হবে, আদালতও বলে দেয়নি, বাংলাদেশের কোনো কর্নার থেকে দাবি না, মানে আপনাদের কিন্তু এটা একটা ভালো কথাই আপনি বলেছেন, আমি সেই প্রসঙ্গে আবার আপনার কাছে আসছি। তাহলে আপনি যেহেতু এটা পুলিশ কমিশনার যখন বললেন যে 28শে এপ্রিল মাসের মধ্যে ইলেকশন শেষ করতে হবে, তখন নির্বাচন কমিশন বাংলাদেশের আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে 28 তারিখে শেষ করার জন্য। আমার মনে হয় এটা খুব ভালো উদাহরণ হয় না। আপনি 28 তারিখে না করে 30 তারিখ করলে আপনি 2 দিন বেশি চাইতেন। আপনাকে যদি জুলাই মাসের 5 তারিখে দিত তাহলে আপনি 2 দিন বেশি চাইতেন। মনোনয়নপত্র জমাটার বাড়ানোর কথা বলেছিল আমি। এপ্রিল মাসে যেখানে আপনার 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে, আর আপনি তখনই ধনুভাঙ্গা পণ করলেন যে আপনাকে 1 এপ্রিল থেকে প্রচারণা শুরু করে দিবেন, আপনি 9 এপ্রিল থেকে আপনি মনোনয়ন করবেন। আমি জানি না যে এটা আসলে কি বোঝানো হচ্ছে, 28 তারিখে করবেন, এটা তো হতে পারে না। ধরেন এখানে প্রথম আপনি যেটা বললেন 28 তারিখের ডেটটা ফিক্স করা জায়গায় 30 তারিখ হোক আর 2 দিন পরে হোক, 2 দিন না, খুব বেশি হেরফের গুণগত কোনো পার্থক্য হবে এবং 2 দিনের জন্য মনোনয়ন পত্র বড় 3 দিন, এটা আমি মনে করি 3 দিন যে বিএনপি বাড়াতে বলছিল, এটা ইলেকশন কমিশন চাইলে পারতো। এটা আমার ব্যক্তিগত মতামত। বাড়াইলে তেমন, এটাও বাড়াইলেও তেমন কোনো ক্ষতি হতো না, সেটা চাইলে পারতো, সেটা করে নাই তারা। হ্যাঁ, না করাতে যে বিএনপির ক্ষতি হয়ে গেছে, কোনো ফাইল করতে পারে না তা তো না। সদিচ্ছার কথাটি বলেছি। সেই জায়গাটা আপনার, তারপরও আমি মনে করতেছি আপনার মানে বিএনপিকে আমি সাধুবাদই জানাই এই নির্বাচনী রেসে আসাতে। কারণ এই উনি একটা কথা বলছেন যে পাপ মোচন, ওটা বোধহয় 5ই জানুয়ারি নির্বাচনের ব্যাপারে বলছেন, এটা আওয়ামী লীগের কেউ থাকলে কাউন্টার দিতে পারতো। তা আমি মনে করি যে আপনার এটা পাপ মোচনের বিষয়। এখানে আমি তো আওয়ামী লীগের কেউ না, আওয়ামী লীগের কেউ থাকলে আচ্ছা, আমি বলছি যে পাপ মোচনের বিষয় না, 5ই জানুয়ারির নির্বাচন বিএনপি না গিয়ে আমি তো মনে করি একটা ঐতিহাসিক ভুল করেছে। সেটা আমার ব্যক্তিগত, আমি চাইলে আপনি যুক্তিতর্ক দিয়ে বুঝিয়েও দিতে পারবো যে জামাতের ঘাড়ে পড়ে যে তারা নির্বাচনে যে যায়নি, সেই ভুলটা আমি একটা উদাহরণই দেই। আজকে যে আন্দোলনটা করতেছেন, আপনারা যদি 5ই জানুয়ারি নির্বাচনে গিয়ে হেরেও যেতেন, আপনি পার্লামেন্টে পদত্যাগ করে এসে আপনি রাজপথে আবার মিছিল সমাবেশ করতে পারতেন, সেটা বরং আরো গ্রহণযোগ্যতা। এমনকি নির্বাচিত হয়ে শপথ না নিলেও পার্লামেন্টের আসনগুলি শূন্য হতো, মানে অনেক কিছু করা যেত, অনেক কিছু করা যেত। সেই জায়গাটা মিস করেছে। তারপরে ধরেন আপনার এই যে আপনার সিটি কর্পোরেশনের নির্বাচনে এইটাও যদি বিএনপি না যায়, বিএনপি আর বের হতে পারবে না। মানে বিএনপি যে গাড়া করলে আটকা পড়েছে, এই যে আপনার কতদিন আজকে 82-83 দিন অবরোধ নিয়ে আজকে 80টার পর্যায়ে পৌঁছে গেছে, এটা অস্বীকার করার উপায় নাই। রোববার দিন বাদ দিয়ে আবার সোম মঙ্গল বুধবার হরতাল দেওয়া হয়েছে এবং ঢাকা এবং চট্টগ্রাম বাদে সারা বাংলাদেশে হরতাল চলবে। হরতালটাও আপনার মানে হরতাল অবরোধ হাস্যকর কর্মসূচিতে যে পরিণত করা হয়ে গেছে, এটা অস্বীকার করার উপায় নাই। হ্যাঁ, হতে পারে দেশের ক্ষতি হচ্ছে, কিন্তু হরতাল বলতে যেটা আমরা দেখেছি সেই হরতাল তো নাই, তাই না? তো আবার কিন্তু বিএনপি সে হরতালতে বের হইতেও পারতেছে না। এই নির্বাচনকে কেন্দ্র করে হরতালতে কিন্তু বের হচ্ছিল, এই যে ঢাকায়ও নাই, চট্টগ্রামেও নাই। তা আমি মনে করি এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি হরতাল অবরোধের এই কর্মসূচি থেকে বের হয়ে এসে এটা এক্সিট নিতে পারতো। এরপর আবার নতুন করে আন্দোলন, যাও নির্বাচনে হারলেও আন্দোলন করতে পারবা, জিতলেও আন্দোলন করা যাবে যে না জনগণ আমার পক্ষে আছে, জনগণ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, যদিও বিএনপি বলে না একটা গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। সব দিক দিয়ে কিন্তু বিএনপির লাভ এই নির্বাচনে অংশ নেওয়া। তার মানে জনাব শফিউল আলম ভূঁইয়া, মানে আওয়ামী লীগের কৌশল বা যেটিকে বিরোধী পক্ষ থেকে কুটো কৌশল বলা হচ্ছে, সেই কুটো কৌশলের কাছে বারবারই আটকে যাচ্ছে বিরোধী দল। এই প্রসঙ্গে আসার আগে আমি পারভেজ সাহেবের বক্তব্যের একটা জায়গায় বোধহয় পরিষ্কার করা দরকার। উনি প্রথম আলোর উদাহরণ দিয়ে বলেছিলেন যে চাঁদপুর পৌরসভায় একেবারে স্মরণকালের হয়েছে, এই ধরনের কোনো, আমি প্রথম আলো পড়েছি, প্রথম আলো নিয়মিত আমি পড়ি, এ ধরনের কোনো বক্তব্য আমি অন্তত দেখতে পাইনি। কারণ কি, আপনি এই যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন হয়েছে, সব জায়গায় বিএনপির স্টেটমেন্টটা যদি আপনি দেখেন, যে আপনি যদি পিছনে ফিরে যান পত্রপত্রিকায়, বিএনপি কি বলেছে যে সব রেডি থেকেছে, যেখানে হারবে
বিএনপি বলে দিবে নির্বাচন নিরপেক্ষ হয়নি। কোনটা বলেন তো, আর একটা নাম কেন বলেন। আমি বলছি, আমি নাম এই বলেন যে না, কোন এই জায়গাটায়? যে কোন সিটি নির্বাচনে কর্পোরেশন বিএনপি হেরেছে খালি বলেন তো। না যখন হারার প্রসঙ্গ এসছে কোন নির্বাচনে হেরেছে না সেটা বলেন আপনি না। 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হলো না, গাজীপুর থেকে শুরু করে যেগুলোতে বিএনপি জিতেছে সেই প্রত্যেকে গাজীপুর নির্বাচনে বিএনপি নির্বাচনে মাঝামাঝি সময় হ্যাঁ, বলেছিল কারচুপির অভিযোগ এনেছিল। কারচুপির অভিযোগ এনেছিল কারচুপির অভিযোগ আর নাকি আমাকে ক্ষতিকর। আমাকে এটা শেষ করতে নির্বাচনকে দেন। সতত আমি করার কিন্তু জন্য। আপনার সময় কথা বলি না, আমাকে শেষ করতে দেন, তারপর আপনি আপনার ফ্লোর নিয়ে কথা বলেন। ঠিক আছে, যে আপনি বলেন। প্রত্যেকটি সিটি কর্পোরেশন যেখানে জিতেছে প্রথমে বিএনপি তৈরি ছিল যে হারলে পরে দিবে হচ্ছে যে নির্বাচন নিরপেক্ষ আপনার হয়নি, assumption, ঠিক অ্যাসাম্পশন না, আমি একেবারে প্রমাণ দেখাতে বলেন, পারবো। বলেন আপনি। আরে প্রত্যেকটা সিটি কর্পোরেশন বলেন না, নির্বাচনে এই রাজনৈতিক কৌশল না, না, আপনি বলেন। প্রত্যেকটা আপনি সিটি যেমন আমারটা জিনাই না, খুলে আলম ভাই, আপনি না, বলেন না, না কোনটা। আমি না, না, সেটা তো বললাম গাজীপুরের আমি ক্ষেত্রে, তো রাজশাহীর ক্ষেত্রে, হয়েছে, খুলনার ক্ষেত্রে, রাজশাহীর সিলেটের ক্ষেত্রে হয়েছে। এটা নিয়ে না, এটা এক তো কোনো মিনিট, ই হলো এক না। সেকেন্ড, এটা নিয়ে তর্কের তো কিছু নাই, আমি সেটা তাই- তর্ক নাই, কারণ এটা রাজনৈতিক স্ট্যান্ড থাকে না, না, বাজেটের আমি- মতো না, না, এই যে কি দিল না দিল আমি গণবিরোধী বলি, বাজেট যখন নির্বাচন না, শেষ হয়ে পারভেজ, যায়, আপনি তো- এটা তো এমন। পারভেজ, কথা আপনি বলবো তো- না আমি। না, না, সতর্ক পারভেজ, করবো না। আপনি তো আমাকে শেষ করতে দিচ্ছেন না। আচ্ছা, ঠিক আমার বক্তব্যটা হলো যে গাজীপুর সিটি কর্পোরেশন ইলেকশনের দিনের পত্রিকা গণমাধ্যমগুলো আপনি দেখেন, রাজশাহী সিটি কর্পোরেশন ইলেকশনের দিনেরটা দেখেন। যখনই বিএনপি জয়লাভ করেছে সিটি কর্পোরেশনের সন্ধ্যায় কি বলেছে জানেন? স্টেটমেন্ট, আপনি তো বিএনপির নেতা, বলেন না। আপনার জানা উচিত, বলেছে সরকার শত চেষ্টা করেও কারচুপির আমাদের চেষ্টা করেও বিজয় ঠেকাতে ছিনিয়ে নিতে পারেনি। খারাপটা কি এটা? আর যেখানে কি বললে ভালো হতো বলেন যে তো আপনি? না ওই সারাদিন যে বললো কারচুপি হচ্ছে কোথায় পেলেন? ওই যে বললাম গণমাধ্যম দেখেন আপনি। এটা তো না, না, পারভেজ ভাই, নির্বাচনকে হ্যাঁ। সুষ্ঠু করার বেরিসে জন্য তো বেরিসে পারভেজ, বিরোধী দল থেকে বেরিসে সবসময় নির্বাচনকে চাপে রাখবেই। বেরিসে পারভেজ, আমরা একটা এটাই বিরতি নিয়ে বললাম, ফিরছি, এই কৌশল তবে আমার তারা- মনে আছে, আমার- আমরা আলমের কাছে ফিরবো। আমার কাছে মনে হয় যে আমার যদ্দূর মনে পড়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে হ্যাঁ। যেই